এত শক্তিশালী হয়েও আমাদের ভারত কেন বাংলাদেশের উপর হামলা করে না, আক্রমণ করে না? ভিউয়ার্স গুলো, আজকে আমি ৫২ টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা খুবই ইম্পর্টেন্ট নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স, ৫২ টাইমস হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। ভিউয়ার্স গুলো, আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, এত শক্তিশালী হয়েও ভারত কেন বাংলাদেশের সামরিক আক্রমণ করে না। বিষয়টা কি বুঝতে পারছেন? কেন আমাদের ভারত বাংলাদেশকে সামরিকভাবে আক্রমণ করে না? আপনারা হয়তো সবাই জানেন, বাংলাদেশের তুলনায় আমাদের ভারত অনেক বেশি এগিয়ে সামরিক শক্তিতে, এবং আমাদের ভারতের কাছে পারমাণবিক শক্তিও রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আয়তনে খুবই ছোট একটা দেশ, এবং বাংলাদেশে কিন্তু সেরকম অত বেশি বাহিনী নেই। বাংলাদেশের তুলনায় অনেক বেশি বাহিনী কিন্তু আমাদের ভারতে রয়েছে, এবং অনেক ইকুইপমেন্ট, অনেক পাওয়ারফুল যন্ত্রপাতিও কিন্তু রয়েছে। তারপরেও বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের রিসেন্টলি যেই সম্পর্ক যাচ্ছে, কত কিছু যাচ্ছে, তারপরেও কেন আমাদের ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে না? এর মানে কি আমাদের ভারত বাংলাদেশকে ভয় পায়, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ভিউয়ার্সগুলো, আজকে বিস্তারিত সবকিছু ইন ডিটেলস জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেটস স্টার্টেড। মানচিত্রে বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা পরিবেষ্টিত। ভৌগোলিক অবস্থানের এই বাস্তবতা আমাদের জাতীয় নিরাপত্তাকে প্রাকৃতিকভাবেই ভারতের মুখাপেক্ষী করে রেখেছে। ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম সামরিক শক্তি। তাদের বিশাল সেনাবাহিনী, আধুনিক যুদ্ধ বিমান এবং নৌবহরের সক্ষমতার সঙ্গে বাংলাদেশের সামরিক শক্তির তুলনা চলে না। পরিসংখ্যান এবং শক্তির বিচারে ভারত চাইলেই যে কোনো মুহূর্তে বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে পারে। এমনকি মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকাকে নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তবে কেন 1971-এ ঢাকা ছাড়তে বাধ্য হয় ভারত? গত 54 বছরে ভারত কেন সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশ দখল করার সাহস দেখায়নি? এর কারণ কি শুধুই পাকিস্তান, নাকি অন্য কিছু? ইতিহাস বলে ভারত তার প্রতিবেশীদের গ্রাস করতে দ্বিধা করে না। 1947 সালে দেশভাগের সময় হায়দ্রাবাদ স্বাধীন সত্তা হিসেবে থাকতে চেয়েছিল, কিন্তু ভারত অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদের সামরিক আগ্রাসন চালায় এবং জোরপূর্বক দখল করে নেয়। একইভাবে সিকিমকেও ভারতের অংশ করা হয়েছে। বাংলাদেশের ভাগ্য হায়দ্রাবাদ বা সিকিমের মতো হতে পারত। সামরিক শক্তিতে দুর্বল বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করা দিল্লির জন্য খুব কঠিন কাজ ছিল না। কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় বাধা বাংলাদেশের নিজস্ব শক্তি নয়, বরং ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান। ভূ রাজনীতির জটিল সমীকরণে পাকিস্তানের সামরিক সক্ষমতাই বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে। ভারত জানে, তারা যদি বাংলাদেশে কোনো আগ্রাসন চালায়, তবে পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে। ও মাই গড, বিষয়টা বুঝতে পারছেন? দেখুন, 1971-এ কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। অন্যদিকে সেই পাকিস্তানি আবার বর্তমানে আমাদের ভারতের হাত থেকে বাংলাদেশকে সুরক্ষা দিচ্ছে। ঠিক আছে, পাকিস্তান শক্তিশালী বিধায় বাংলাদেশের উপর কোনো ধরনের আগ্রাসন এখনো পর্যন্ত হয়নি। বিষয়টা কিন্তু খুবই জিলাপির মতো পেঁচানো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ভারত কখনোই একই সময়ে দুটি ভিন্ন ফ্রন্টের পূর্ণাঙ্গ যুদ্ধ সামাল দেওয়ার সক্ষমতা রাখে না। তাদের সামরিক ডক্ট্রিন অনুযায়ী পাকিস্তানকে মোকাবেলা করার জন্য তাদের প্রায় 70% শক্তি পশ্চিম সীমান্তে নিয়োজিত রাখতে হয়। এই পরিস্থিতিতে তারা যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, তবে তাদের বিশাল সৈন্যবহর পূর্ব দিকে সরিয়ে আনতে হবে। ঠিক সেই মুহূর্তটিতেই পাকিস্তান তাদের কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে ভয়াবহ আক্রমণ চালানোর সুযোগ পেয়ে যাবে। এই ভীতি ভারতকে বাংলাদেশের সরাসরি আগ্রাসন থেকে বিরত রেখেছে। পাকিস্তানের সামরিক বাহিনী যদি আজকের মতো শক্তিশালী অবস্থানে না থাকতো, কিংবা ভারতের সমকক্ষ না হতো, তবে দক্ষিণ এশিয়ার মানচিত্র আজ অন্যরকম হতে পারত। ভারত তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে অনেক আগেই গ্রাস করে ফেলত।
1971 সালের ইতিহাসকে ভারত তাদের মহানুভবতা হিসেবে প্রচার করে থাকে, তবে সত্য হলো ভারতীয় সেনাবাহিনী ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। 1971 সালে 16 ডিসেম্বরের পর ভারতীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারত, কিন্তু তারা তা করেনি। এর কারণ বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন নয়, পশ্চিম সীমান্তে পাকিস্তানের চাপ। সে সময় পশ্চিম ফ্রন্টে পাকিস্তান সেনাবাহিনী ভারতের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল। ভারত বুঝতে পেরেছিল তাদের মূল বাহিনী যদি দীর্ঘ সময় ঢাকায় আটকে থাকে, তবে পশ্চিম সীমান্তে পাকিস্তানের কাছে তাদের বিশাল ভূমি হারাতে হবে। পাকিস্তানের অস্তিত্ব এবং তাদের পাল্টা আঘাতের সক্ষমতাই ভারতকে দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করেছিল। পাকিস্তান যদি সেই সময়ে পশ্চিম সীমান্তে পরাজিত হতো, তবে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করত না। বাংলাদেশ স্বাধীন হলেও হয়তো ভারতের একটি আশ্রিত রাষ্ট্র হিসেবেই থেকে যেত। আমি কিন্তু আমার গত অনেকগুলো ভিডিওতে বলেছি যে বাংলাদেশকে সাহায্য করেছে, এটা বাংলাদেশের এখনো স্বীকার করে। তবে আমাদের ভারতের স্বার্থের জন্যই বাংলাদেশকে সাহায্য করেছিল। হ্যাঁ, তো বিষয়টা তো বুঝতেই পারলেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অপরিহার্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে এক ভিন্ন চিত্র। বিগত সরকারগুলো দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পরিবর্তে ভারতের তুষ্টির নীতি গ্রহণ করেছিলেন। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য যে কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছিল, তা সচেতনভাবেই উপেক্ষা করা হয়েছে। ভারতের লক্ষ্য সবসময়ই ছিল বাংলাদেশকে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসেবে জিইয়ে রাখা, কারণ একটি শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ভারত তাদের সেভেন সিস্টার্স নিয়ে সবসময় তটস্থ থাকে। বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয়, তবে এই রাজ্যগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ কারণেই ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে স্বাবলম্বী হোক। বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো শাসক সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। তিনি বুঝেছিলেন ভারতের আগ্রাসন ঠেকাতে হলে সামরিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এইভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয়। এই ঘটনাটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি নীল নকশা। এর মাধ্যমে এমন একটি বার্তা দেওয়া হয়েছিল যে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস যেন আর কেউ না দেখায়। সম্প্রতি ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের পরিণতিও ছিল একই সূত্রে গাঁথা। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনে তাদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা করছে, যাতে তারা সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক উত্থান বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংবাদ। পাকিস্তান এখন আর 1971 সালের সেই ভঙ্গুর রাষ্ট্র নয়। তারা পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতের যে কোনো শহরকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ভারত ও পাকিস্তানের মধ্যে এই যে শক্তির ভারসাম্য, এটি পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান ভারতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। 2025 সালের ভূ রাজনীতিতে ভারত যদি পাকিস্তানকে দুর্বল করে দিতে পারত, তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতো বাংলাদেশ। মোদী সরকার বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখে, তার পথে প্রধান বাধা এখন পাকিস্তান। সত্যি গাইস, বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং অবাক হবার মতো যে পাকিস্তান আসলে বাংলাদেশের নিরাপত্তা প্রদান করছে। তো এখন হয়তো অনেকেই ভাবছেন যে পাকিস্তান হয়তো কোনো চুক্তি করেছে বাংলাদেশের সঙ্গে। না, সেরকম কিছু না। তবে পাকিস্তান এমন একটা অবস্থায় রয়েছে, মানে আমাদের ভারতের পুরো সমকক্ষ অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপর যদি আমাদের ভারত দ্বারা কোনো ধরনের আগ্রাসন হয়, তাহলে পাকিস্তান আগ্রাসন শুরু করে দিবে আমাদের ভারতের উপর। তখন কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে। আর যে বিষয়টা আসলে সামলানো অনেক কঠিন, আশা করি বুঝতে পারছে। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতা যত তীব্র থাকবে, বাংলাদেশের ওপর ভারতের চাপ তত কমবে। এটি একটি সাধারণ সামরিক সমীকরণ। ভারত যদি পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে, তবে তারা বাংলাদেশে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে না। কিন্তু ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে বশ করতে পারে, তবে সেদিনই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে।
ভারত তখন নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রাসন চালাবে এবং হায়দ্রাবাদের মতো পরিণতি বরণ করতে বাধ্য করবে। তাই যারা মনে করেন পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব বজায় রাখা উচিত, তারা আসলে ভারতের সুবিধাই করে দিচ্ছেন। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই পাকিস্তানের শক্তিশালী অবস্থান আমাদের জন্য জরুরি। বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলো দুর্নীতি এবং ক্ষমতার লোভে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে। তারা ভারতকে খুশি করে ক্ষমতায় টিকে থাকার নীতি গ্রহণ করেছিল। ফলে দেশের প্রতিরক্ষা খাত দুর্বল হয়েছে এবং ভারত আমাদের উপর খবরদারি করার সুযোগ পেয়েছে। কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। তবে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যথেষ্ট নয়, আন্তর্জাতিক কূটনীতিতে এবং সামরিক মৈত্রীতেও পরিবর্তন আনতে হবে। ভারতের দুই পাশে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যদি শক্তিশালী সামরিক বলয় তৈরি করা যায়, তবে ভারত কখনোই আগ্রাসন চালানোর সাহস পাবে না। পাকিস্তানের সাথে কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক পুনঃস্থাপন করা এখন সময়ের দাবি। এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়, অস্তিত্ব রক্ষার স্বার্থে নেয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে পাকিস্তানের সাথে হাত মেলানো ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো পথ খোলা নেই। দুই দেশ মিলে যদি ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে, তবে ভারত দক্ষিণ এশিয়ায় তাদের দাদাগিরি বজায় রাখতে ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকারকে এই সুযোগ কাজে লাগাতে হবে। ক্ষমতা হস্তান্তরের আগেই এমন একটি শক্ত পররাষ্ট্রনীতি তৈরি করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করবে। ভারত আমাদের বন্ধু নয়, এই সত্যটি যত দ্রুত আমরা মেনে নেব, ততই আমাদের জন্য মঙ্গল। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নীতি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। তারা আমাদের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করে, নদীর পানি আটকে রাখে এবং বাণিজ্যের নামে শোষণ করে। একটি বন্ধু রাষ্ট্র কখনোই তার প্রতিবেশীর সাথে এমন আচরণ করতে পারে না। ভারতের এই আচরণের একমাত্র কারণ হলো তারা বাংলাদেশকে দুর্বল মনে করে। তারা জানে বাংলাদেশ একা তাদের মোকাবেলা করতে পারবে না। কিন্তু যখনই বাংলাদেশ পাকিস্তানের সাথে মৈত্রী স্থাপন করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে, তখনই ভারতের এই মনোভাব পরিবর্তন হতে বাধ্য হবে। পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্ত থেকে যখন ভারতের উপর চাপ আসবে, তখন তারা তাদের আগ্রাসী নীতি থেকে সরে আসতে বাধ্য হবে। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, দুর্বলকে সবলরা গ্রাস করে। বাংলাদেশ যদি সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী না হয়, তবে আমাদের মানচিত্র একদিন ভারতের পেটে চলে যাবে। তাই মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে যারা ভারতের গোলামি করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। প্রকৃত দেশপ্রেম হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, আর সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি পুরনো শত্রুর সাথে মৈত্রীও করতে হয়, তবে তাই করা উচিত। পাকিস্তান আজ ভারতের চোখের কাঁটা, আর এই কারণেই তারা বাংলাদেশের অঘোষিত মিত্র। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এখানে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতেই পারলেন যে কেন বাংলাদেশের উপর আমাদের ভারত দ্বারা এখনো পর্যন্ত কোনো আগ্রাসন হয়নি। দেখুন, আমাদের ভারতের মাথাওয়ালাদের যে মনোভাবটা রয়েছে, অন্য দেশের উপর কর্তৃত্ব চালানো বা আগ্রাসন চালানোর যেই মনোভাব, ঠিক আছে, এটাকে আমি অ্যাকসেপ্ট করি না। ঠিক আছে, দেখুন, স্বাধীন রাষ্ট্রের মতো থাকবে, এখানে কর্তৃত্ব দেখানোর কি আছে? আসলে এই বিষয়টা আমার মাথায় ঢোকে না। তো ভিউয়ার্সগণ, সর্বশেষ একটা কথাই বলি, দেখুন, সব জায়গায় নিজের জোর খাটানোর চেষ্টা করাটা আমার মতে ভালো দিক বা ভালো কিছু বয়ে আনবে না। ঠিক আছে, শক্তি দিয়ে সবকিছু হয় না। ইতিহাসের পাতায় এমনও অনেক ইতিহাস রয়েছে যেখানে শক্তিধররা সাধারণ কিছুর কাছে পরাজিত হয়েছে। তো আমাদের কিন্তু সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে, শক্তির বড়াই সব জায়গায় দেখানো উচিত নয়। বাংলাদেশ হয়তো আয়তনে ছোট, কিন্তু বাংলাদেশ সামরিক দিক থেকে রিসেন্টলি অনেক আপগ্রেড হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু রিসেন্টলি খুব বেশি মজবুত হচ্ছে, যেটা আমার মতে বাংলাদেশের যে নিরাপত্তা সেটাকে বাড়িয়ে দেবে। তো ভিউয়ার্সগণ, আমি মন থেকেই চাই যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় প্রতিটা দেশের সঙ্গে, প্রতিটা দেশে, এখানে যাতে কোনো ধরনের যুদ্ধ বা কোনো ধরনের বিভেদ না হয়। দেখুন, যুদ্ধ বিভেদ এগুলো শুধুমাত্র মানুষের মৃত্যু এবং খারাপ সময়কে ডেকে আনতে পারবে, ভালো কিছুকে ডেকে আনতে পারবে না। তো ব্যক্তিগতভাবে আমি এগুলো চাই না। তো ভিউয়ার্সগণ, আশা করি আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে আজকের রিয়েকশন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে,
তাহলে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতও জানাতে পারেন। তো ভিউয়ার্স কোন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।